10ই মার্চ বাংলাদেশ সরকার ভারতবর্ষ থেকে 5,000 মেট্রিক টন তেল আমদানি করেছে এবং আরও 50,000 টন তেল আমদানি করার কথা ভারত সরকারকে জানিয়েছে। এবং ভারত সরকার তার পরিপ্রেক্ষিতে বলেছে যে বর্তমান ইরান মার্কিন সংকটে সারা বিশ্বব্যাপী গভীর তেল সংকট সৃষ্টি হয়েছে, সেটা ভারতবর্ষের মধ্যেও গভীর ক্ষত সৃষ্টি করতে পারে। ভারতবর্ষের প্রয়োজন মিটিয়ে যদি থাকে তো ভারতবর্ষ বিবেচনা করে বাংলাদেশকে জানাবে বা পরবর্তীকালে পাঠানোর সিদ্ধান্ত ভারতবর্ষ নিয়েছে। এবং বাংলাদেশ সরকার আরও দাবি করেছে যে এই 5,000 মেট্রিক টন তেল প্রতি মাসে যেন বাংলাদেশকে দেওয়া হয়, মানে আবেদন। তাহলে দিনভর ভারতকে গালাগালি করা, আবার সেই ভারত থেকেই তেল আমদানি বাংলাদেশের কি ঠিক বা শোভা পায়? এই পরিস্থিতিতে কিছুদিন আগেই বাংলাদেশে হাসিনা সরকারকে উৎখাত করা হলো এক বিপ্লবের মাধ্যমে এবং ঘোরতর ভারত বিরোধী স্লোগানের মাধ্যমে বাংলাদেশে বর্তমান সরকার প্রতিষ্ঠিত। কিন্তু সেই সরকার প্রতিষ্ঠিত হয়েই বাংলাদেশের বর্তমান যে প্রধানমন্ত্রী বিএনপি পার্টি থেকে নির্বাচিত তারেক রহমান কিন্তু সেই ভারতবর্ষের কাছেই তাদের দেশ উন্নয়নের জন্য এবং সম্প্রতি তাদের দেশে যে তেলের সংকট সেই ক্রাইসিস দূর করার জন্য ভারতবর্ষ থেকেই তেল ক্রয় করলো। এবং তারেক রহমান যখন ক্ষমতায় আসলো এবং তারেক রহমানকে ভারতবর্ষ থেকে তাকে শুভেচ্ছা বার্তা জানানো হয়েছিল। ভারত থেকে বাংলাদেশ যে তেল আমদানি করলো যে পাইপলাইনের মাধ্যমে, সেই পাইপলাইনটাও কিন্তু সেই হাসিনা সরকারের আমলেই তৈরি। যে পাইপলাইনটা, সেই সংস্থাটা ফ্রেন্ডশিপ পাইপলাইন নামে পরিচিত এবং এটা 2022 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটা আসামের নুমালীগড় থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত বিস্তৃত এবং সরাসরি আসাম রিফাইনারি থেকে তেল ওই পাইপলাইনের মাধ্যমে, এখানটা যদি দেখানো হয় আসাম, এটা হলো বাংলাদেশ, ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা। তো এটা ভারতের উত্তরে অবস্থিত আসাম অঞ্চল। এই আসাম থেকে বাংলাদেশে এই পাইপলাইনের মাধ্যমে তেল যাচ্ছে, যেটা কিনা 2022 সালে এই পাইপলাইনটা তৈরি করা হয়েছিল হাসিনা সরকারের আমলে। তো হাসিনাকে দেশ থেকে উৎখাত করা হলো, হাসিনার কোনো কিছু চাই না, হাসিনাকে কেন বাংলাদেশে রাখা হলো সবই তো আমরা শুনলাম জানলাম। কিন্তু তবুও সেই তারই তৈরি করা পাইপলাইনের মাধ্যমে বর্তমান সরকার তারেক রহমান কিন্তু ভারতবর্ষ থেকে এই আসাম থেকে তেল ক্রয় করলো। এই যে 5,000 মেট্রিক টন তেল যদি বাংলাদেশের জাহাজে করে কিংবা স্থলপথে গাড়িতে করে নিতে হতো, তাহলে বাংলাদেশের যে বিপুল পরিমাণ অর্থ খরচ হতো, সেই অর্থটা বেঁচে গেল কিসের জন্য? এই পাইপলাইনের জন্য। এছাড়াও আমরা দেখেছি যে বাংলাদেশের কিছু বৈপ্লবিক পরবর্তীকালীন নেতা হাসনাত আব্দুল্লাহ বারবার মাথা কাঁপিয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে বলেছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। হাসনাত আব্দুল্লাহ কোথায়? তার যে গাড়ির ফুয়েলটা, ডিজেলটা কোথায় পাবে সে? নাকি সংসদ ভবনে সে সাইকেল চালিয়ে যাবে? বিএনপির যুগ্ম সচিব রিজভী সাহেব সম্প্রতি দেখা গেছে তার বউয়ের একটা ইন্ডিয়ান শাড়ি জনসমক্ষে পুড়িয়ে ভারতবর্ষ বিরোধী স্লোগান দিচ্ছে এবং ডাক দিচ্ছে। এবং তার হাটে যে অপারেশনটা আছে, হাটে যে রিং করা আছে, সেই রিংটা ইন্ডিয়ান প্রোডাক্ট। বিশেষ কোনো কিছু বলবো না, আর সমঝোতায় আসা ভালো না। বলার অনেক কিছুই আছে কিন্তু বলাটা ঠিক নয়, কারণ যারা বোঝে তারা বলে না। এবং যারা এসব কথা বলে হাত নেড়ে নেড়ে শাড়ি পুড়িয়ে, তাদের আরও ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে, নিজেদের আরো অনেক জানার প্রয়োজন আছে, তারপরে কথা বলা পাবলিকের সামনে পরে। আগে নিজেকে আরো তাদের জানার প্রয়োজন। তো যদি আমরা দেখি বাংলাদেশের চারিদিকেই, তুমি যদি আসো পূর্ব দিকেও বাংলাদেশ, পশ্চিমবঙ্গ বাদে এখানে পশ্চিমবঙ্গ, উত্তর দিকে যদি যাও আসাম, পূর্ব দিকে যাও যদি ত্রিপুরা, মণিপুর, আসাম এবং মায়ানমারের কিছু অংশ, শুধু বাংলাদেশের সঙ্গে মায়ানমারের টাচ করা আছে। মায়ানমার যে দেশটা, সেই দেশে এখন গৃহযুদ্ধ বেঁধে আছে এবং মায়ানমার থেকে প্রচুর পরিমাণে রোহিঙ্গা বিতরণ করা হয়েছে, যেখানে বাংলাদেশের কক্সবাজার পৃথিবীর সব থেকে বড় শরণার্থী ক্যাম্প হিসেবে পরিচিত। তো মায়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো ব্যবসা বাণিজ্য হওয়ার কোনো প্রবণতা এখন নেই। তো বাংলাদেশকে যদি এখন ব্যবসা বাণিজ্য করতেই হয় এই যে ইরান মার্কিন সংকটে, গভীর সংকটে, বাংলাদেশকে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক
ভালো সম্পর্ক তৈরি করে রাখতেই হবে। কারণ বাংলাদেশে যে প্রবল পরিমাণে খাদ্য সংকট দেখা দিতে পারে, তো বর্তমানে দেখা গেছে যে জ্বালানি খনিজ সচিব বাংলাদেশের মোহাম্মদ শরীফুল ইসলাম, সে কোটেট করেছে, উক্তি দিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে প্রচুর পরিমাণে খাদ্য সংকট দেখা দিতে পারে। বাংলাদেশের যে প্রধান শিল্প তুলো, থ্রেড ইন্ডাস্ট্রি, সুতো শিল্প কিংবা বয়ন শিল্প, সেখানে যে প্রচুর পরিমাণে তুলো লাগে, এই খাদ্য তুলো, বর্তমানে যে ন্যাপথা মানে অয়েল রিফাইনারির পরে যেটা প্লাস্টিক হাবিজাবি তৈরির যে ন্যাপথা, তারপরে গাড়ির পার্টস, এবং সম্প্রতি পুরো বিমান চলাচল অফ হয়ে গেছে মধ্যপ্রাচ্যের সঙ্গে। এই বিমান চলাচল, সার, বাংলাদেশের কৃষিতে যে সার লাগবে, বাংলাদেশে যে বিদ্যুৎ সংকট দেখা দিতে পারে, এমনি বাংলাদেশে এখন বিদ্যুৎ সংকট এইসব দেখা দিতে পারে, তার জন্য ভারতবর্ষের উপর বাংলাদেশকে ঝুঁকতেই হবে বা ভারতবর্ষের সঙ্গে ভালো সম্পর্ক রেখে বাংলাদেশে চলতে হবে, নালে এইসব থেকে বঞ্চিত হবে এবং গভীর সংকটের সৃষ্টি হতে পারে। তাহলে এখন দেখা যাক যে এই বাংলাদেশ এই তেল দিয়ে কি করবে। সাধারণত এই তেল যেটা নিয়েছে সেটা সাধারণত ডিজেল। এই ডিজেলটা বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগে, তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোই লাগে। পরিবহন ব্যবস্থা, বাংলাদেশের যত ট্রান্সপোর্ট সিস্টেম, সব ট্রান্সপোর্ট সিস্টেম চলে এই ডিজেল ইঞ্জিনে। তো পরিবহন ব্যবস্থায় ডিজেল লাগে। এবং কৃষিতে যে যে ট্র্যাক্টর কিংবা পাম্প মেশিন চলে, সব ডিজেলের উপরে নির্ভর করে চলে। এই বর্তমান বাংলাদেশটাকে দাঁড় করিয়ে রাখবে এই 5,000 মেট্রিক টন তেল, এবং পরবর্তীকালে আরো ধাপে 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 দেওয়া হবে। বাংলাদেশের যেসব নেতা মন্ত্রীরা সাম্প্রতিক কালে যে ভারতবর্ষকে নানাভাবে গালাগালি করেছে, এইসব তাদের করাটা ঠিক না। ভারতের পরে বাংলাদেশের কেন ঝুঁকতে হবে তারও একটা কারণ, ঝুঁকির কোনো ব্যাপার না, সমঝোতা বোধ করে চলতে হবে। কেন চলতে হবে সেটা যদি একটু বিশ্লেষণ করলে দেখা যাবে রাশিয়া ও ইউক্রেন কনফ্লিক্ট চলছে, এইদিকে আমেরিকা মার্কিন কনফ্লিক্ট চলছে, ওমান উপসাগর কিংবা তোমার পারস্য উপসাগর দিয়ে কোনো তেল পরিবহন হচ্ছে না, গভীর তেল সংকট, গ্যাস সংকট সারা পৃথিবী জুড়েই সৃষ্টি হয়েছে। এই যে সংকটকালে রাশিয়াই একমাত্র তার ক্রুড অয়েল ভারতবর্ষকে দেবে, যেটা দিয়ে আসছে, এবং ভারতবর্ষ সেই ক্রুড অয়েল রিফাইনারি করে সারা পৃথিবীতে তেলের সাপ্লাইটা বজায় রাখছে। এবং দেখা যাচ্ছে যে ট্রাম্পও ভারতবর্ষকে 30 দিনের একটা ডেট বাড়িয়ে দিয়েছে। তাদের কথা অনুযায়ী ভারতবর্ষ সেটা শোনে কি না শোনে সেটা পরের কথা, কিন্তু একটা মৌখিক ডেট ভারতবর্ষকে দিয়ে দিয়েছে যে 30 দিন রাশিয়া থেকে তুমি তেল মেল কিনে বিক্রি করতে পারো। এই কারণে এখন ভারতের হাতে তেল থাকবে পর্যাপ্ত পরিমাণে এবং সারা পৃথিবীতে দেওয়ার। তো বাংলাদেশকে যদি বাঁচিয়ে রাখতে হয়, বাংলাদেশের ইন্ডাস্ট্রি, বিদ্যুৎ খাত, বাংলাদেশের ট্রান্সপোর্ট, যে তেলের প্রয়োজন, সেই তেলটা ভারতবর্ষ থেকে নিলেই বাংলাদেশের সাশ্রয় হবে। কারণ বাংলাদেশ চারিদিক থেকে ঘেরা, ল্যান্ড লক, এবং বাংলাদেশের যে সমুদ্র পথ বন্দরগুলো আছে সেখান দিয়ে এখন জাহাজ চলাচল করছে না। তো ভারতবর্ষ থেকে নিলেই বাংলাদেশের সাশ্রয়। আর ওই যে আরেকটু মনে করিয়ে দিই যে হাসিনা সরকারের আমলে যে ফ্রেন্ডশিপ পাইপলাইন, তার ভিতর দিয়ে এই তেল গিয়েছে, তো তাকেও জোর করে গালাগাল করা ঠিক না।